চাটতে চাটতে তিনি এমন জায়গায় পৌঁছে যাবেন, হয়তো নিজের চটিটাই এত ক্ষয়ে গেছে সেটা দেখার মতনও তার রাজীব মহাশয়ের সময় থাকবে না যে সেটা পিছলে তিনি পড়ে যাবেন যতক্ষণ না তার পাটা ভেঙে যাচ্ছে। কথা হচ্ছে কারা বাঙালি, বাঙালিটা কারা? উনি কি বাঙালি নাম নিয়ে রোহিঙ্গাদেরকে প্রোটেকশন দিতে চাইছেন? কে এই রাজ্যে থাকবে, কে রাজ্যে থাকবে না, সেটা তো সেন্ট্রাল সাবজেক্ট। সত্যি কি সাংবিধানিক পদে থেকে আজকে প্রধানমন্ত্রীকে অপমান করা যায়? আজকে কার পপুলারিটি বেশি, কার পপুলারিটি কম, এই দিয়ে কি রাজ্য বা দেশ চলে? আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনরা তাদের জন্য করতে পেরেছেন? যে মুসলিম ভাই বোনেরা পার্টির জন্য মার খেয়ে মরছে, অন্য দল করার জন্য, তাদেরকে ঈশ্বর তুলে ছোট করা, তাদের ঈশ্বরকে আল্লাহ তুলে তাদেরকে গালমন্দ করা, তাদের ঈশ্বরকে নিয়ে তাদেরকে কটূক্তি করা, এই রাজনীতি করেন হচ্ছে তৃণমূলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এটাই দেখছে যারা আজকে বাংলাদেশি রোহিঙ্গা ভাই, তারা এই রাজ্যে এসে বসবাস করছে মাননীয় ভোট ব্যাংকটাকে স্ট্রঙ্গার করার জন্য। আর তাদেরকে আপনি দেখেছেন দিল্লিতে আমাদের মাননীয় রেখা গুপ্ত মহাশয়া, তিনি আসার পরে কিন্তু সমস্ত ইল্লিগাল ভোটার এবং ইল্লিগাল যারা ট্রেসপাস করে বসে আছে তাদেরকে সরানো হয়েছে। তারপরে খবরের পরেও তো যেখানে খবর শেষ হয় সেখান থেকে তো জীবন শুরু হয় না। এই আমি আপনাকে এটা বলে যাওয়ার পরে আমার তো জীবনটা শুরু করব, খাবো হয়তো জল খাবো, বন্ধুর সাথে হয়তো গল্প করব, ঠিক সেইভাবেই তার হয়তো জীবনটা ওই যেখানে মিডিয়া বলছে যে না নাড্ডাজির সঙ্গে দেখা হয়নি, এরপর থেকে হয়তো শুরু হচ্ছে নতুন কোনো গল্প, হয়তো শুরু হচ্ছে। সেই গল্পটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, সোমবার 21শে জুলাই অবধি অপেক্ষা। তার কথাটা ধরেই বলবো, দিল্লিতে বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন, জল্পনাটা করা মিডিয়ার কাজ অবশ্যই করবে। দাদা আজকে জাননি কেন, দাদার ব্যক্তিগত কারণ থাকতে পারে, দাদার যথেষ্ট মানে একটা সিনিয়র লিডার তিনি। দিলীপ ঘোষকে বিচার করার যোগ্যতা আমি আজও মনে করি না আমি সংযুক্তা সামন্ত এখনো পর্যন্ত সেই যোগ্যতা গ্রহণ করতে পেরেছি। মোদী আসছেন দুর্গাপুরে এবং সেখানে দাঁড়িয়ে 4,500 কোটি টাকার শিলান্যাস করছেন, উদ্বোধন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে বারে বারে আক্রমণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই রাজ্যে আসাকে ডেলি প্যাসেঞ্জারি করতে বলা হচ্ছে বলছেন, এবং তার পাশাপাশি এও বলছেন মুখ্যমন্ত্রীর থেকে পপুলারিটি অনেক কম প্রধানমন্ত্রীর। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের পপুলারিটি কী সেটা প্রথমত আমরা সকলেই জানি। আর তিনি যেটা বলছেন তাকে তো চটি চাটতে চাটতে তিনি এমন জায়গায় পৌঁছে যাবেন, হয়তো নিজের চটিটাই এত ক্ষয়ে গেছে সেটা দেখার মতনও তার রাজীব মহাশয়ের সময় থাকবে না যে সেটা পিছলে তিনি পড়ে যাবেন যতক্ষণ না তার পাটা ভেঙে যাচ্ছে। দেখুন, তৃণমূলের ক্যাডারদের তো এটাই কাজ, তারা এটা বলবেন, এই কথায় এত গুরুত্ব দেবেন না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কতটা যশস্বী প্রধানমন্ত্রী, তার কথায় আজকে মুসলিম প্রধান দেশগুলোতে বানাচ্ছে তারা মন্দির শুধুমাত্র হিন্দুত্বের কারণে। তাই হিন্দুত্বের জন্য লড়াই, এই হিন্দুস্তান, এটা তো আমাদের হিন্দুস্তান আলটিমেটলি। তাহলে এই হিন্দুস্তানের জন্য লড়াই যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পেরেছে, সেটা কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের হিন্দুদের জন্য পেরেছেন? শুধু হিন্দু কেন বলছি আমি, আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনরা তাদের জন্য করতে পেরেছেন? যে মুসলিম ভাই বোনেরা পার্টির জন্য মার খেয়ে মরছে, অন্য দল করার জন্য, তাদেরকে ঈশ্বর তুলে ছোট করা, তাদের ঈশ্বরকে আল্লাহ তুলে তাদেরকে গালমন্দ করা, তাদের ঈশ্বরকে নিয়ে তাদেরকে কটূক্তি করা, এই রাজনীতি করেন হচ্ছে তৃণমূলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, যার দায়িত্ব কিন্তু আজকে হিন্দু মুসলমান তৃণমূল সিপিএম বিজেপি দেখার কথা ছিল না। তার দায়িত্ব কিন্তু ছিল নিরপেক্ষভাবেই ব্যাপারগুলো ট্যাকেল করা, সেটা তিনি নিরপেক্ষভাবে করছেন না। তাই তার দলের মুখ রাজীববাবু, যিনি ডোমজুরের পদে রয়েছেন সাংবিধানিক, তিনি বলছেন সত্যি কি সাংবিধানিক পদে থেকে আজকে প্রধানমন্ত্রীকে অপমান করা যায়? আজকে কার পপুলারিটি বেশি, কার পপুলারিটি কম, এই দিয়ে কি রাজ্য বা দেশ চলে? দেশ বা রাজ্য চলে সভ্যতায়, সিভিল সোসাইটিতে। ওই যে দুটো লিবার্টি আছে, একটা সিভিল লিবার্টি আর একটা কমন লিবার্টি। সিভিল লিবার্টি কিন্তু সেটাই যেটা আপনাকে রুল অফ ল এবং ডেমোক্রেসিটাকে মেনটেন করতে শেখায় বলে। এরা তো সিভিল লিবার্টি মেনটেন করে না, এরা সেই নৈরাজ্যের মতন, জঙ্গল রাজ্যের মতন রাজ্যটাকে চালাচ্ছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ন্যায় নীতির কথা দেখে, শিক্ষা স্বাস্থ্যের কথা দেখে, বেটি বাঁচাও বেটি পড়াও দেখে, আবাস যোজনা থেকে শুরু করে A to Z আজকে এতটা উন্নতি স্ট্রাকচারে নিয়ে গেছে প্রতিটা রাজ্যকে। এবং সেন্ট্রালের যে টাকাগুলো, সেই টাকাগুলো মাননীয় কী করেন, আমাদের উন্নতির খাতে না লাগিয়ে সেই টাকাগুলোকে নয়ছয় করেন। কারোর বড় বড় বাড়ি হয়, গাড়ি হয়, মার্সিডিজ হয়, ভেতরে বড় বড় এসকালেটার চাপে। তাহলে আজকে কি এই তুলনাটা অসম তুলনা? আমি তো বলছি তুলনাই চলে না।
আমরা যেটা দেখলাম যে গত দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেতৃত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাঙালি এবং বাংলা ভাষার অপমান করা হচ্ছে ভিন্ন রাজ্যে, তার প্রতিবাদে সভা করলেন, মিছিল করলেন, সভা করলেন এবং তারই পরবর্তী দিন গতকালই আমরা দেখলাম যে বীরভূমে যেখানে অন্য রাজ্যের পুণ্যার্থীরা এসেছিল দাঁড়িয়ে তাদের একটি বাস যেহেতু নথি ছিল না সত্ত্বেও তাদেরকে হ্যারেস করা হয়েছে। এই রাজ্যেও তো অন্য রাজ্যের যারা আসছে তাদেরকেও দেখুন, কথা হচ্ছে কারা বাঙালি, বাঙালিটা কারা? উনি কি বাঙালি নাম নিয়ে রোহিঙ্গাদেরকে প্রোটেকশন দিতে চাইছেন? কে এই রাজ্যে থাকবে, কে রাজ্যে থাকবে না, সেটা তো সেন্ট্রাল সাবজেক্ট। মাননীয়া তো সাবজেক্টের মধ্যেই পড়ে না। মাননীয়া যদি সাবজেক্টের বাইরে কথা বলেন, মাননীয়া এখন বিজেপির বিরুদ্ধে, মাননীয়াকে রাজনীতি, নতুন রাজনৈতিক স্ট্র্যাটেজি মাননীয়ার বিজেপির বিরুদ্ধে আমি বলবো, দেখো বিজেপি বাঙালি খেদায়। আরে যদি বিজেপি তাই করে, বিজেপি সেটা করে না, তাহলে বিজেপি এতগুলো রাজ্যে আছে কিভাবে? বিহারের মতন জায়গা আপনি বলুন, বা যে জায়গাগুলোতে তামিল তেলেগু ভাষার লোক বেশি, সেখানেও কিন্তু আমাদের সংগঠন খুব ভালো, খুব ভালো। সেখানে কি নেই? সকল আমাদের ভারতবর্ষ ইজ আ মানে কান্ট্রি অফ কালচারাল ডাইভার্সিটি, হোয়ার দেয়ার ইজ ডাইভারশনস অ্যামং দ্য রিলিজিয়ান অ্যালং উইথ দ্য ল্যাঙ্গুয়েজেস, ডিফারেন্ট কালচার পিপল রিসাইড টুগেদার পিসফুলি। এটাই তো ভারত। তো তাহলে ভারতবর্ষে অনেকগুলো ভাষা থাকবে। উনি পার্টিকুলারলি বা এই 26-এর আগে বাঙালির আবেগকে সুরসুরে দেওয়ার জন্য যে রোহিঙ্গা ভোটার, দেখুন একটা ব্যাপার আমি এর আগেও বলেছি, যে মুসলমান ভাইরা আজকে আমাদের ভারতীয়, তারা ভারতে থাকবে, যে হিন্দুরা আজকে সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা এখানে পাবে। কিন্তু আমি হিন্দু মুসলমান তো দেখবো না, আমাদের পার্টি দেখে না, এটাই দেখছে যারা আজকে বাংলাদেশি রোহিঙ্গা ভাই, তারা এই রাজ্যে এসে বসবাস করছে মাননীয়ার ভোট ব্যাংকটাকে স্ট্রঙ্গার করার জন্য। আর তাদেরকে আপনি দেখেছেন দিল্লিতে আমাদের মাননীয় রেখা গুপ্ত মহাশয়া, তিনি আসার পরে কিন্তু সমস্ত ইল্লিগাল ভোটার এবং ইল্লিগাল যারা ট্রেসপাস করে বসে আছে তাদেরকে সরানো হয়েছে। সেই স্বচ্ছতা অভিযানটা যদি বাংলার ক্ষেত্রে করা হয়, সেটা মাননীয়া হতে দেবেন না। কেন? এই রোহিঙ্গা ভোটারগুলো মাননীয়ার বেসিক ভোট ব্যাংক। এই কথাটা এত ঘুরিয়ে পেঁচিয়ে বাঙালি বাঁচাও, বাঙালিকে খেদাচ্ছে বিজেপি, বলার তো কোনো দরকার নেই। মানুষ তো সবটা বোঝে। আমি তোমাদের চ্যানেলের উদ্দেশ্যে মানুষকে এটাই বলতে চাই, আপনারা দেখুন তো, যে মুসলিম ভাই বোনটা চাকরি পেল না, যে বোনটার আজকে স্যালাইন কাণ্ডে যে বোনটা আজকে মারা গেল, মুসলমান বোনটা, সেটা কেন আপনি বলুন এবিপি আনন্দ দেখালো না? সেটা কেন কোনো স্যাটেলাইট চ্যানেল দেখালো না? কার তোষামত করে তারা? মাননীয়ার কত টাকা পান তারা? কাটমানির মালিক মানে ভাগিদার কি তারাও হয়ে গিয়েছেন? তাহলে কেন তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা করতে পারে? তো এটাই আমাদের প্রশ্ন। আর মাননীয়া যেটা দেখাচ্ছেন বাঙালি বাঁচাও, আমরা বুঝতে পারছি বাঙালি বাঁচাও না, আপনি বলুন দেশ বাঁচাও, দেশের মানুষকে বাঁচাও। উনি যদি এটা করেন তাহলে উনি কোনোদিনই রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারবেন না। ওনার টার্গেটটাই হচ্ছে রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া, আর ওনার এটাই টার্গেট বাঙালিদেরকে বিভক্ত করা, দেখানোর চেষ্টা করা যে আমরা বাঙালি বাঁচাচ্ছি, বাট আলটিমেটলি নয়। যেখানে আমরা জানি বিজেপির আদি নেতা বলতে গেলে দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে দেখা গেল না আজকে যে দুর্গাপুরের সভা, সেই সভাতে তিনি প্রধানমন্ত্রী আসছে সেখানে তিনি উপস্থিত থাকছেন না এবং একেবারে দিল্লি গেলেন নাড্ডার সঙ্গে সাক্ষাতে, সেই সাক্ষাৎও হলো না। কোথাও গিয়ে জল্পনাটা তৈরি হচ্ছে, তৃণমূলে 21শে জুলাই যোগদান করছেন দিলীপ ঘোষ, কী বলবেন? 21শে জুলাই তো সামনেই, আর দুদিন মাত্র, জল্পনা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই। দেখুন, আমাদের মাননীয় শ্রমিকদের কথাটা ধরেই আমি বলি, কারণ আমি তো একটা কার্যকর্তা মাত্র। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদা কিন্তু বলেই দিয়েছেন যে দিলীপদা বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন, দিলীপদা কোথাও যাচ্ছেন না। আর দিলীপদাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে ফিরিয়ে আনানো যায়, কোন পথ দেওয়া যায়, যেটা করলে আমাদের কর্মীদের মনোবল, কারণ পুরনো কর্মীরা দিলীপদাকে চান, তো সেই অর্থে আমি শ্রমিকদার কথাটা ধরেই বলবো, দিলীপদা বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। জল্পনা সেটা করা মিডিয়ার কাজ, অবশ্যই করবে। দাদা আজকে যাননি কেন? দাদার ব্যক্তিগত কারণ থাকতে পারে, দাদার যথেষ্ট মানে একটা সিনিয়র লিডার তিনি। দিলীপ ঘোষকে বিচার করার যোগ্যতা আমি আজও মনে করি না আমি সংযুক্তা সামন্ত এখনও পর্যন্ত সেই যোগ্যতা গ্রহণ করতে পেরেছি বা যোগ্য অতটা হতে পেরেছি যে আমি তাকে বিচার করব। তবে হ্যাঁ, 21শে জুলাই অবশ্যই সব জল্পনার অবসান হবে। দিলীপদা কোথাও যাচ্ছেন না, দিলীপদা বিজেপিতে ছিলেন, আছেন এবং দিলীপদা বিজেপিতেই থাকছেন আগামী দিনেও। আজকে হয়তো কোনো পার্টিকুলার সভায় আমিও তো যেতে পারছি না আজকে দুর্গাপুরে, আমারও পার্টির কর্মীরা 500 জন 5000 জন দিদি চলো, আজকে কিছু ক্রিটিক্যাল কাজের কারণে আমাদের প্রচুর রেসপন্সিবিলিটিস থাকে, এটাও আমার পার্টিরই মামলা, যেটার জন্য আমি আজকে আটকে গেছি। তো এই কারণে আমিও যেতে পারছি না। তার মানে কি আমরা দল বিরোধী কাজ করছি, বা তার মানে কি আমাদের নিয়ে জল্পনা হচ্ছে? দিলীপদা বড় নেতা,
তাই দিলীপদাকে নিয়ে জল্পনা হচ্ছে, আমি অত বড় নেতা নই তাই আমাকে নিয়ে জল্পনা হচ্ছে না। এটা খুব সিম্পল ব্যাপার, এটার মধ্যে এত জল্পনা কল্পনা খুঁজবেন না, আপনারা কল্পনাও এত করবেন না। দেখা যাক, সোমবারে তো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। মোদ্দা কথা, দিলীপদা বিজেপিতেই থাকছেন, দিলীপদা অন্য কোথাও যাচ্ছেন না। আর দিল্লিতে গিয়ে কার সাথে দেখা হয়েছে না হয়েছে মিডিয়ার লোক বলছে কি করে? দিলীপদা যদি সত্যিই কারোর সাথে প্রাইভেটলি দেখা করেন সেটা আপনারা থোড়ি জানতে পারবেন, সেটা তো মিডিয়াকে জানিয়ে দাদা করবেন না, বরঞ্চ সেটাই করবেন যেটা আপনারা দেখছেন, আপনারা সেটা খবর করছেন। তারপরে খবরের পরেও তো যেখানে খবর শেষ হয় সেখান থেকে তো জীবন শুরু হয় না। এই আমি আপনাকে এটা বলে যাওয়ার পরে আমার তো জীবনটা শুরু করব, খাবো হয়তো জল খাবো, বন্ধুর সাথে হয়তো গল্প করব, ঠিক সেইভাবেই তার হয়তো জীবনটা ওই যেখানে মিডিয়া বলছে যে না নাড্ডাজির সঙ্গে দেখা হয়নি, এরপর থেকে হয়তো শুরু হচ্ছে নতুন কোনো গল্প, হয়তো শুরু হচ্ছে। সেই গল্পটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, সোমবার 21শে জুলাই অবধি অপেক্ষা করতে হবে। জুলাই যে সভা হওয়ার কথা রয়েছে সেই 21শে জুলাই সভার জায়গা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে বিচারপতি ভর্ৎসনা করেছে রাজ্যকে, কারণ মানুষজনের যে যানজটের সৃষ্টি হয় বারবার যদি এরকম সভা হতে থাকে সেখানে গিয়ে মানুষজনের তো সমস্যার সম্মুখীন হতে পারে। কি বলবেন? অবশ্যই মানুষজনের তো সমস্যা হচ্ছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয় এটাই কিন্তু বারবার উল্লেখ করেছেন যে আপনারা এত স্টেডিয়াম বানিয়েছেন, আপনারা এত বড় বড় বিল্ডিং বানিয়েছেন, যান গিয়ে সেখানে সভা করুন। সাধারণ মানুষের সমস্যা করা যাবে না, কারণ সাধারণ মানুষের অধিকার, একটা নাগরিক যে রাজ্যে তারা দিনে দিনে ভুক্তভোগী, স্বাস্থ্য শিক্ষার জায়গা তো নষ্ট করেই দিয়েছেন, পরিষেবার কোনো গল্প সেগুলো। আজকে তারা যদি সামান্য তাদের কাজের জায়গায় রুটি রোজগারটা না জারি রাখতে পারে, প্রাইভেট এমপ্লয়ি তো আছে, তাদের যানজটের সমস্যা বার করে করে রাস্তায় যদি এতটা মিছিল বার করে তাদের তো মাইনেও কাটা যাবে সেই দিনগুলো। এগুলো তো ভাবার বিষয় আছে। কারোর বাড়িতে বৃদ্ধা মা, কারোর বাড়িতে সিনিয়র সিটিজেন অসুস্থ, হঠাৎ করে হার্ট ব্লকেজ, তাকে নিয়ে কিভাবে হাসপাতালে যাবেন? মানুষের একটা দিন, ওনাদের কাছে একটা দিন, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পলিটিক্যাল পার্টিকে বাধা প্রদান করা হয়। ভারতীয় জনতা পার্টি হোক, সিপিএম হোক, যে কোনো পার্টি হোক, নির্দল, এনি পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি সেখানে সভা করতে পারবে না। 21শে জুলাইয়ের যেখানে তৃণমূল সভা করে যাচ্ছে, এটা কি তৃণমূলের কি মামার বাড়ি? তারা কি মনে করে নিয়েছে তারা রাস্তাঘাট সব তৃণমূল সরকারের কেনা? রাস্তা তো কারোর একার নয়। সেই মর্মেই আমাদের মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয় এই কথাটা বলেছেন যে মানুষের অসুবিধা করা যাবে না। আর উনি এটাও বলেছেন যে আপনারা হলফনামা জমা করুন। আজকে সেই মামলা এখন শুনানি হচ্ছে, হলফনামা ড্র করার কথা বলা আছে, যে আপনারা হলফনামা দিয়ে বলুন যে যদি আপনারা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে অ্যাফিলিয়েশন না দেন ওই জায়গায় সভা করার, তাহলে আপনারা আগামী বছর থেকে কিন্তু 21শে জুলাইয়ের সভা ওই জায়গায় আর করতে পারবেন না। অর্থাৎ তৃণমূল দলটি কিন্তু আগামী বছর থেকে 21শে জুলাইয়ের সভা আর এই সেম জায়গায় করতে পারবে না, যদি তারা অন্য কোনো অন্য কোনো রাজনৈতিক দলকে যদি তারা পারমিশন না দেন। তো এটাই আমাদের মাননীয় জাস্টিস সাহেবের অবজারভেশন। আমরা আশা রাখবো অবশ্যই তিনি ব্যাপারটা সাধারণ মানুষের কথা ভেবেই তিনি দেখছেন এবং দেখবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।